শুভ সকাল সবাইকে। আমি সবার সাথে একটি স্ক্রিন শেয়ার করছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। ওকে, আমাদের টেকনিক্যাল টেক্সটাইলের যে বিষয়টি হচ্ছে সেটা অনেক লম্বা একটা সিলেবাস। তো ক্লাস কয়েকটা মিস হওয়ার কারণে এবং শেষে আর কয়েকটা ক্লাস পাবো আমি জানি না কতখানি শেষ করা যাবে। তো আজকের যে লেকচারটা সেটি হচ্ছে যে হিট অ্যান্ড ফ্লেম প্রোটেক্টিভ টেক্সটাইল, এটা দেখবো। তো ছবিতে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে একটাতে আগুন নেভাচ্ছে, আরেকটাতে কিছু প্রসিডিউর দেওয়া আছে, অর্থাৎ একটা হচ্ছে মেকানিজম আর একটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন। তো মেকানিজমটা আজকে আমাদের একটু জানতে হবে যে হিট অ্যান্ড ফ্লেম প্রোটেক্টিভ টেক্সটাইলটা কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে কি। চলো শুরু করা যাক। ফ্লেম প্রোটেক্টিভ হিট অ্যান্ড ফ্লেম প্রোটেক্টিভ টেক্সটাইলের আশা করি সবার মিনিমাম যে ধারণাটা সেটা আছে। আমরা জানি যে ফ্লেম প্রোটেক্টিভ টেক্সটাইল বা হিট প্রোটেক্টিভ টেক্সটাইল, এখানে দুটো টার্ম রয়েছে। সেই দুটো টার্মের ভিতরে বলা হচ্ছে যে একই সাথে যে টেক্সটাইলটা হিটকে এবং ফ্লেমকে প্রোটেক্ট করবে সে ধরনের টেক্সটাইল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তাহলে যে টেক্সটাইলটা ডেভেলপ করতে হবে সেটা একাধারে হিট থেকে বাঁচাবে এবং দ্বিতীয়ত ফ্লেম থেকে বাঁচাবে। যদিও আমাদের আগুন যখন ধরে, পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে টেক্সটাইল ম্যাটেরিয়ালকে যখন হিট দেওয়া হয়, তো হিট দিলে সেখানে কিছু ফিজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ আছে, যার ফলে সেখানে কিছু ভোলাটাইল গ্যাস, ফ্লেমেবল গ্যাস তৈরি হয় এবং বাতাসের অক্সিজেনের সাথে মিশে সেটা আগুন ধরে যায়। তো চলেন দেখা যাক আজকের হিট এন্ড ফ্লেম ডেটা প্রোটেক্টিভ টেক্সটাইল সম্পর্কে। তো প্রথমেই চলে আসবো যে প্রোটেক্টিভ টেক্সটাইল কাকে বলছে। যে প্রোটেক্টিভ টেক্সটাইল হচ্ছে যে, নাম শুনে বুঝতে পারছি যে প্রোটেক্ট করবে আমাদের কোনো কিছু থেকে। সেটা কি হতে পারে? সেটা ব্যাড ওয়েদার হতে পারে, যেমন বালাস্টিক প্রোটেকশন, হিট হতে পারে, ইত্যাদি হতে পারে। সো এটা যে কোনোখান থেকে আমাদেরকে যেটা প্রোটেকশন দিবে সেটাই প্রোটেক্টিভ টেক্সটাইল বলা হচ্ছে। যে হুইচ মোস্ট কমন ইউসেজ অফ দ্য ক্লোদিং that provide a certain outlook or appearance, but for working adverse environment we need to protection rather than appearance. একটা টেকনিক্যাল টেক্সটাইল বা এই ধরনের ফাংশনাল টেক্সটাইলের ক্ষেত্রে কোন টেক্সটাইল ম্যাটেরিয়াল কতখানি সুন্দর, এটার থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে সেই টেক্সটাইল ম্যাটেরিয়ালটা কতখানি ফাংশনাল, অর্থাৎ কি কি থেকে আমাদেরকে রক্ষা করবে। যেমন আমরা এখন পিপিইর সাথে পরিচিত, এই পিপিইটা কিরকম, কত সুন্দর নাকি সুন্দর না সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নেই। কথা হচ্ছে যে পিপিইটা কি আদৌ আমাদের ভাইরাস থেকে রক্ষা করতে পারবে কিনা। ঠিক সেম ভাবে যেমন হিট প্রোটেকশন, ব্যালাস্টিক প্রোটেকশন, হাজার্ড কেমিক্যাল প্রোটেকশন, কোল্ড প্রোটেকশন, ঠান্ডায় যাচ্ছি সেই ঠান্ডায় সে আমাদের যে জ্যাকেটটা সেটা আমাকে রক্ষা করবে কিনা, যে বালাস্টিক প্রোটেকশন, যে বুলেট প্রুফ যে আর্মর গুলো রয়েছে সেগুলো আমাদের বুলেটকে প্রুফ করবে কিনা, হিট থেকে বাঁচাবে কিনা। দিস আর দ্য ফাংশনাল প্রপার্টিস। ওকে, সো প্রোটেক্টিভ টেক্সটাইল মানেই হচ্ছে যে কোনো একটা এজেন্টের এগেনিস্টে, অর্থাৎ কোনো কিছু থেকে আমাদেরকে রক্ষা করবে। সো আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে হিট এন্ড ফ্লেম রেজিস্ট্যান্স ক্লদিং অর টেক্সটাইল। এই হিট এন্ড ফ্লেম রেজিস্ট্যান্স ক্লদিং অর টেক্সটাইল তাহলে কি, যে সমস্ত টেক্সটাইল সমূহ হিট এবং সেই সাথে ফ্লেম অর্থাৎ আগুন থেকে বাঁচাবে, অর্থাৎ এক কথায় বলতে পারি ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক, সেটার আমরা বলবো যে flame resistance একই কথা. So people who are working in welding or molding factories that produce an enough heat and flame, so they are type of apparel. Human body burning it was 45 degree to 72 degree তে কিন্তু পুড়ে যায়. So this production related ability textile, this is conductive, convection, radiation, thermal energy and more. তো বিশেষ করে আমাদের কাজের ক্ষেত্রেই তো এটা দরকার। যারা ফায়ার ফাইটার আছে, শুধুমাত্র ফায়ার ফাইটার না, যারা স্টিল মিলে কাজ করে, ওই যে আমরা দেখি না কে ওয়াই স্টিল, তারপর ইত্যাদি ইত্যাদি স্টিল বা রড তৈরি করে, বা অর্থাৎ এই যে হাত কামারশালায়, কখনো তোমরা অবশ্যই গেছো তো কামারশালায়, যে লোহা গরম হয়, তো এই সমস্ত কাজ করতে গেলে কিন্তু একাধারে যেরকম হিট এবং সেই সাথে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এই যে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা যখন আমাদের এই দুইটা পারপাসে সার্ভ করবে তখন আমরা সেটাকে হিট এন্ড বালাস্টিক প্রুফ আমরা বলছি, সরি হিট এন্ড ফ্লেম রেজিস্ট্যান্স ফেব্রিক আমরা বলছি। তো চলো এটা সম্পর্কে আজকে একটু বিস্তারিত জানতে হবে আমাদেরকে। আমরা হয়তো আগে থেকে জানি, হোপফুলি সবার একটা প্রাইমারি কনসার্ন রয়েছে। তো তার আগে একটু জেনে নেওয়া যাক যে কোনো একটা কিছু ডেভেলপ করতে গেলে সেটার উদ্দেশ্য সম্পর্কে জানা উচিত। তো আমরা যখন হিট প্রোটেক্টিভ এবং
এই ধরনের ফায়ার কি বলবো হিট প্রটেক্টিং এবং একই সাথে ফ্লেম রেসিস্ট্যান্ট বা ফ্লেম প্রটেক্টিভ টেক্সটাইল তৈরি করছি, সেটার দরকারটা আসলে কোথায়। তো বলা হচ্ছে we need for the application heat and fire protective textile is a both great and various market increasing improvements। তো এত না পড়ে নিচের দিকে পড়া, সেগুলো কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটা যদি দেখি, যে ইনক্লুডিং দ্য হট মেটাল স্প্লাস, বিভিন্ন প্রকার ফ্যাক্টরি যেমন ওয়ার্কওয়্যার, ফায়ার ফাইটার্স, ক্লোদিং সিস্টেম, যে আগু হট অর্থাৎ গরম লোহার যে ফুলকি বা গরম লোহা থেকে যদি মনে করো যারা স্টিল মিলে কাজ করে তারা কি লোহাকে গলাচ্ছে, গলায় রড বানাচ্ছে, তো সেখান থেকে যদি কোনো গরম ছুটে আসে তাহলে যেটা সমস্যাটা হবে সেটা হলো পুড়ে যাবে। তো এ ধরনের জায়গায় আসলে আমাদের সেফটি দরকার, এবং সেই সাথে এটা যেন আগুন ধরে না যায় সেজন্য কিন্তু আমাদের সেফটিটা দরকার, সেজন্য ফায়ার ফাইটিং ড্রেস অথবা এর ক্ষেত্রে আমাদের কিন্তু দরকার হয়ে থাকে। দ্বিতীয়ত আমরা যদি বলি যে কন্ট্রাক্ট ফার্নিশিং, অর্থাৎ বিভিন্ন প্রকার ফার্নিশিং আমাদের ঘরের হোটেলে, পাবলিক প্লেসে আমরা কি জানলার পর্দা, দরজা ইত্যাদি লাগাই। তো এগুলো সাধারণত ফ্লেম প্রুফ যদি না হয় তাহলে কিন্তু ঘরের অগ্নুৎপাতের ফলে পুরো ঘর ছড়িয়ে যাবে। আর এগুলো যদি ফ্লেম প্রুফ হয় বা সেই ক্ষেত্রে কিন্তু আগুন লাগার যে সেটা কমে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে ফায়ার ব্যারিয়ার্স হিসেবে কাজ করার জন্য দরকার হয়। বলা হচ্ছে যে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন মেশিনারিজে, থিয়েটার্স মেশিনারি, ওয়ার্কপ্লেস প্রোটেকশন, ইনসুলেশন, ইঞ্জিন, বিশেষ করে যেমন এরোপ্লেনে যে আগুন ধরে যায় অনেক সময়, তো সেটার ক্ষেত্রে যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে সারাউন্ডিংটা দেওয়া হয় সেটা হচ্ছে ফ্লেম প্রুফ, অর্থাৎ সহজে আগুন ধরবে না এই ধরনের। ঠিক আছে, তারপরে হচ্ছে যে ল্যান্ড ট্রান্সপোর্ট এক্ষেত্রে দরকার, যেমন ইঞ্জিন এন্ড ট্রান্সমিশন কম্পোনেন্ট, স্ট্রাকচারাল এলিমেন্টস এন্ড ফার্নিশিং, মেরিটাইম যেটা নাবিক টাবিক জাহাজে থাকবে বা জাহাজের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন, এরোস্পেস যেগুলো মহাকাশে পাঠাবো সেই ক্ষেত্রে, মিলিটারি অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক বেশি কমন আমরা দেখি। হ্যাঁ, তো এই সমস্ত মিলিটারি অ্যাপ্লিকেশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের হিট অ্যান্ড প্রোটেক্টিভ টেক্সটাইল গুলো প্রয়োজন, যে আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিভাবে জড়িত সেটাই। তাহলে অ্যাপ্লিকেশনটা বুঝে গেল। তো এখানে কিছু একটা চার্ট রয়েছে, যেমন প্রথমত 100 ডিগ্রিতে কিছু কাজ করতে হয়, আর 100 মোর ডিগ্রিতে কিছু কাজ করতে হয়, যেমন প্রোটেক্টিভ ক্লোথিং, ওয়ার্কার, ব্যারিয়ার্স, ফেব্রিক, থ্রেড, সার্টেন্স, ফার্নিশিং, ইন্টেরিয়র টেক্সটাইল, এইগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা যেমন এগুলো বাণিজ্যিক নাম, যে প্রোভোটেক্স, প্রোবান, এফআরউল, এফআর ভিসকস, এফআর ফস, পলিস্টার, এক্রাইলিক, এগুলো সাধারণত ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক হিসেবে ইউজ করে থাকি আমরা। হাই পারফরমেন্সের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু নাম, যেমন হচ্ছে যে মেটা অ্যাক্রাইলিক, নোমেক্স, প্যারা অ্যারামিডস, কেভলার, টারাউন, অ্যারামিড, নভোলয়েড, পিবিআই, পিবিও, এগুলো আপনারা নাম শুনেছেন যখন টেক্সটাইল র মেটেরিয়াল 2 পড়েছেন। তো কিছু কিছু টেক্সটাইল ম্যাটেরিয়াল আছে যারা ইনহেরেন্টলি মানে হচ্ছে জন্ম থেকেই আসলে ফায়ার প্রুফ বা ফ্লেম প্রুফ, ওকে, আবার কিছু মডিফাই করে করতে হয়। তো এই ফায়ার প্রুফ, ফ্লেম প্রুফ বা ফ্লেমেবিলিটি, ফ্লেম রিটার্ডেন্সি সম্পর্কে জানতে হলে আমাদের যেটা দরকার কিছু সংজ্ঞা জানা। প্রথমে যেটা আসতেছে যে ফ্লেমেবিলিটি। ফ্লেমেবিলিটিটা কি বলা হচ্ছে যে ফ্লেমেবিলিটি ইজ দ্য এবিলিটি অফ এ সাবস্টেন্স টু বার্ন অর ইগনাইট কজিং ফায়ার অর কম্বাশন। মানে হচ্ছে যে সহজ বাংলা ভাষায় যদি বলা হয় যে কোনো একটা বস্তু কতটা দাহ্য অর্থাৎ আগুন ধরবে কিনা সেটাকে আমরা ফ্লেমেবিলিটি বলছি। তাহলে নিশ্চয়ই একটা তুলা একটা পাটের দড়ির থেকে আগে পুড়ে যাবে, তাই না? বা এই ধরনের কোনো ম্যাটেরিয়াল, তো সেটা যেটা ফ্লামেবিলিটি যত বেশি সেটা তত তাড়াতাড়ি পুড়ে যাবে। তাহলে ফ্লেম রেজিস্ট্যান্স বলতে কি বোঝাচ্ছে দেখেন, ফ্লেম রেজিস্ট্যান্স শব্দটা দিয়ে আমরা বুঝতেছি আগুন প্রতিরোধ করবে। তো এটার নানা রকম সংজ্ঞা নানা জনে দিয়েছে। তো এএসটিএম কি সংজ্ঞাটা দিয়েছে, বলা হচ্ছে এর সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল হোয়ার বাই এ ফ্লেমিং কম্বুশন ইজ প্রিভেন্টেড। এটা একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি যেখানে ফ্লেমিং কম্বুশন, যেটা ফ্লেমিং বা কম্বুশনটা হয় না, প্রিভেন্ট করা হয়, টার্মিনেটেড অর ইনহিবিট দ্য ফ্লোয়িং অ্যাপ্লিকেশন of flaming or non-flaming sources of ignition with or without subsequent removal of ignition sources। অর্থাৎ যে কোনো ভাবেই আমাদের যে ইগনিশনটা ঘটানো হচ্ছে, আগুনটা হচ্ছে, কম্বুশনটা হচ্ছে, এটা যেন না হয় বা এটা যেন বাধাগ্রস্ত করে এরকম কিছু ম্যাটেরিয়ালস কে বা এরকম ঘটনাকে ফ্লেম রেজিস্ট্যান্সি বা ফ্লেম রেজিস্ট্যান্স বলা হচ্ছে। সো flammability is in textile important contribution, contribute to serious injuries, loss of life and properties of fires। যদি না থাকতো তাহলে হয়তো আগের চেয়ে বেশি ডেথ রেটস হতো। আমরা একটা সমীক্ষায় দেখেছিলাম যে গত ক্লাসে সম্ভবত পড়তেছিলাম
যে হিটের কারণে, হিট লসের কারণে প্রোটেক্টিভ ব্রেথেবল ফেব্রিক গত ক্লাসে পড়ছিলাম, যে বডি হিট যদি না বের হয়, আবার যদি কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের যে কিডনি ফুসফুস যারা আছে সেগুলো কিন্তু কাজ করে না। একটা ইউএস এর সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 46% মানুষ যে মারা যায় সেটা কিন্তু আহ, অর্থাৎ এই হিট স্ট্রেসের কারণে, অর্থাৎ তার হার্ট পালস কাজ করছে না, অর্থাৎ বডির হিট অত্যাধিক পরিমাণে কমে যাওয়ার কারণে, অথবা সেটা ঠান্ডায় হতে পারে, অথবা সারাউন্ডিংস এর টেম্পারেচার অত্যন্ত বেশি শরীরের ভিতর থেকে যে সমস্ত পানিগুলো আছে সেগুলো শোষণ করে নিয়েছে। সো বডি টেম্পারেচার, হিট এবং ফ্লেম রেসিস্ট্যান্স গুলো এগুলো দরকার আছে। সো ফ্লামেবিলিটি হচ্ছে একটা প্রপার্টিজ, অর্থাৎ কত তাড়াতাড়ি পুড়ে যাবে। সহজ ভাষায় যদি বলি, দুটো শুকনো লাকড়ি আছে এবং একটা ভেজা খড় আছে, তাহলে শুকনো লাকড়িটা তাড়াতাড়ি পুড়ে যাবে, তাহলে শুকনো লাকড়িটা মোর ফ্ল্যামেবল। ফ্ল্যাম রেজিস্ট্যান্স বলতে বোঝাচ্ছে ধর্মটাকে, অর্থাৎ কি পরিমাণ ফ্লেম রেজিস্ট্যান্স। তাহলে আমরা বলবো ভিজা লাকড়িটা ফ্লেম রেজিস্ট্যান্স, খড়টা তাহলে সেটা পুড়ছে না। ওকে, তাহলে ফ্ল্যামেবিলিটি এবং ফ্ল্যাম রেজিস্ট্যান্স গেল। এখন যদি কথা বলি ফ্ল্যামেবল ডেফিনেশন সম্পর্কে, ফ্ল্যামেবল সম্পর্কে আমরা জানি যেটা পুড়ে যাবে তাড়াতাড়ি। ফ্লেম প্রুফ মানে হচ্ছে, এখানে দুটো শব্দ আছে, ফ্লেম প্রুফ এবং ফ্লেম রেজিস্ট্যান্স। ফ্লেম প্রুফ মানে হচ্ছে যে এটা কখনো পুড়ে যাবে না বা এরকমটা, অর্থাৎ আগুন প্রতিরোধী একবারে। আর ফ্লেম রেজিস্ট্যান্সটা মানে হচ্ছে সেটা একটা ম্যাক্সিমাম টাইম ধরে, অর্থাৎ আগুনটা সহসাই লাগবে না বা লাগলেও দেরিতে লাগবে, এটাকে আমরা ফ্লেম রেজিস্ট্যান্স বলছি। আর ফ্লেম প্রুফ যেটা, সেটা হচ্ছে যে না, এখানে আগুন লাগবে না। ওকে, ফ্লেম রেজিস্ট্যান্স রেটিং বলতে সহজ কথা, রেট যখন থাকবে তখন হচ্ছে টাইমের সাথে সম্পর্কিত, অর্থাৎ কত সময়ে কত বেশি পুড়ে যাচ্ছে সেটাকে আমরা ফ্লেম রেজিস্ট্যান্স রেটিং বলবো। যেমন ওই খড়ের মধ্যে এবং লাকড়ির মধ্যে যখন আগুন লাগানো হলো, তখন দেখতে হবে যে কোনটা কত তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে, অর্থাৎ সময়ের এগেইনস্টে, সেটাকে আমরা বলতেছি ফ্লেম রেজিস্ট্যান্স রেটিং। ওকে, ফ্লেম রেজিস্ট্যান্স ইনহেরেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল। ইনহেরেন্টলি মানে হচ্ছে জন্মগতভাবে, অর্থাৎ যে সমস্ত ফাইবার বা ফেব্রিক গুলো, টেক্সটাইল ফেব্রিক গুলো জন্মগতভাবেই ফ্লেম প্রুফ অর্থাৎ আগুন প্রতিরোধী, সেই সমস্ত ফাইবারকে আমরা ইনহেরেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল বলি। যেমন হচ্ছে আমাদের কেভলার যে ফাইবার গুলি, নোমেক্স, হ্যাঁ, কার্বন, গ্লাস ফাইবার, এগুলো কিন্তু আমাদের জন্ম থেকেই এ ধরনের। ওকে, দেন ডিউরেবল ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে এটাকে আমরা বিভিন্ন প্রকার ফিনিশ দিয়ে, যেমন বিভিন্ন প্রকার কেমিক্যাল ফিনিশ অ্যাপ্লাই করে এটাকে ডিউরেবল করি বা ফ্লেম প্রুফ করি। তো এখানে ডিউরেবল ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল বলছে, অর্থাৎ আমরা যখন একটা শার্টে কি করি, স্যান্ড স্প্রে করি, তাহলে তখন সেটা প্রথমবার যখন পড়ে যায় তখন খুব ভালো ঘ্রাণটা থাকে, দ্বিতীয়বার যখন পড়ি আস্তে আস্তে কিন্তু কমে যায়, ওয়াশ করলে চলে যায়। তেমনি ফ্লেম প্রুফ ডিউরেবিলিটি বলতে বোঝাচ্ছে আমরা যে ফিনিশটা দিব আমাদের ফ্লেম প্রুফ ম্যাটেরিয়ালের উপর, সেটা কতবার পর্যন্ত ছোঁয়া যাবে বা কতদিন পর্যন্ত টিকবে, এটাকে আমরা বোঝাচ্ছি ডিউরেবিলিটি, ডিউরেবল ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল। ওকে, সংজ্ঞা গেল কিছু। এবার একটু জানা দরকার এই ফ্লামেবিলিটিটা কিভাবে, বা এটা কিভাবে কাজ করবে বা আগুনটা ধরবে কি। তো বলা হচ্ছে যে প্রথমে যদি আসি আমরা, যে এজ অফ ইগনিশন, রেট অফ বার্নিং এন্ড হিট রিলিজ রেট আর ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল হুইচ ডিটারমাইন দ্য এক্সটেন্ট ফায়ার হ্যাজার্ড। তো এখানে সরাসরি কথায় চলে আসি যে কি কি বিষয় আমাদেরকে লাগবে। মেসেজ কিসের? আচ্ছা, এই এখানে এসব কথা বলার দরকার নাই। ওকে, আমরা দেখি কি কি আছে, কি কি ভাবে, অর্থাৎ ফ্ল্যামেবিলিটি কিভাবে কাজ করছে বা এটা কিভাবে আসবে। বলা হচ্ছে যে থার্মাল অর বার্নিং বিহেভিয়ার অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল। থার্মাল বার্নিং বিহেভিয়ার অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল অর ফাইবার। একটা ম্যাটেরিয়াল কতখানি ফ্লেম প্রুফ হবে কি হবে না, বা থার্মাল হিট কন্ডাক্টিভ করবে কি করবে না, পরিবহন করবে কি করবে না, সেটা ডিপেন্ড করছে সেই টেক্সটাইল ফাইবারের বিহেভিয়ারের উপর। আমরা টেক্সটাইল র মেটেরিয়াল 1, টেক্সটাইল র মেটেরিয়াল 2 পড়েছি নিশ্চয়ই। The influence of fabric structure and segment shape of the burning behavior. বলা হচ্ছে the influence of fabric structure and garment shape of the burning behavior. যে কি রকম ভাবে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে। একটা লুজ ফেব্রিক আর একটা টাইটলি ওভেন যেমন ডেনিম ফেব্রিক, কোনটা আগে পুড়বে? অবশ্যই লুজ ফেব্রিকটা। এর একটা চমৎকার উদাহরণ তোমাদেরকে দেই। আহ আমরা আগে সবাই ল্যাম্প বা কুপি দিয়ে বই পড়তাম, কেরোসিন ল্যাম্প দিয়ে।
তো এই ল্যাম্পের ভিতরে একটা সলতে থাকতো, এই সলতেটা কি করা হতো, পাটের অনেক টাইট করে ঢুকানো হতো, তারপর এখান থেকে ফ্লেমটা বের হতো। তো আলটিমেট যেটা হতো যে সেই ফ্লেমের কেরোসিন থাকতো নিচে, তাহলে কি হচ্ছে উপর থেকে জাস্ট সলতেটা এখানে আছে, তো এইটুক পুড়ে যাচ্ছে কিন্তু সলতেটা পুরো যায় না। আরেকটা হয় আমরা কি করি, এমনি নর্মালি বাতি দেই, বাতি জ্বালাই, একটা সলতে দিয়ে এরকম একটা তেল দিয়ে বাতি জ্বালাই, এটা কিন্তু পুরোটা পুড়ে যায়, এটা কিন্তু পুড়ে যায় না। তাহলে আমি বোঝানোর চেষ্টা করছি যে যেটা স্ট্রাকচারের উপর কিন্তু এই বার্নিং বিহেভিয়ারটা ডিপেন্ড করে, মানে হচ্ছে যেটা টাইটলি ওভেন ও নিটেড ওর এনি টাইপ সেখানে কিন্তু ফ্লেমটা এতটা ছুটতে পারে না, কিন্তু যেটা লুজলি নিটেড অথবা ওভেন সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত পুড়ে যায়। ওকে, তার উদাহরণ এই কিন্তু কেরোসিন কপি। তারপর বলা হচ্ছে যে সিলেকশন অফ নন টক্সিক স্মোক ফ্রি ফ্ল্যাম রিটার্ডেন্ট ডেরিভেটিভস অর ফিনিশ, এবং কি ধরনের ফিনিশ দেওয়া হচ্ছে, ডিজাইন অফ প্রোটেক্টিভ গার্মেন্টস ডিপেন্ডিং অন দ্য ইউজেস কমফোর্ট প্রপার্টিজ। প্রথমত কোথায় ডিজাইনটা কিরকম হবে প্রোটেক্টিভ গার্মেন্টসটার, এবং কোথায় ইউজ করা হবে, এটা কি হসপিটালে ইউজ করা হবে, নাকি এটা ফায়ার ফাইটার ড্রেস হিসেবে ইউজ করা হবে, নাকি এটা কেওয়াই স্টিল মুরগি মিলে মুরগি মার্কা স্টিল মিলে ব্যবহার করা হবে, কোথায় ব্যবহার করা হবে সেটার উপর ডিপেন্ড করছে। ওকে, এবং একই সাথে কমফোর্ট যে একটা বিষয়, কমফোর্টের বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, যে আমরা একটা লোহার তো ইয়ে পড়তে পারি তাই না, যে লোহা দিয়ে তৈরি করলাম, তাই লোহা দিয়ে যখন তৈরি করব সেটা তো আমাদের কমফোর্ট হবে না, আলটিমেট কি হবে আমাদের বডির যে হিট বা টেম্পারেচার সেটা লস হবে না, বা বাইরে থেকে যে সমস্ত বাতাস ভিতরে আসবে না আমরা অস্বস্তি ফিল করবো এবং হিট স্ট্রোকও হতে পারে। সো দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইগনিশন অফ দ্য সোর্স, আমরা যে সোর্সটা থেকে আগুনটা জ্বালাবো সেটার ইন্টেন্সিটিটা কিরকম, এবং সেই সাথে বলা হচ্ছে অক্সিজেন সাপ্লাইটা কিরকম, এই সমস্ত বিষয়গুলো ডিপেন্ডস করে আমার একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল অর্থাৎ ফ্লেমেবল হবে কিনা, বা ফ্লেম প্রুফ হলে কতখানি ফ্লেম প্রুফ হবে সেটার উপর ডিপেন্ড করছে। ওকে, আসলে প্রিন্সিপাল অফ হিট এন্ড ফায়ার প্রোটেকশন আমরা একটু যদি জানার চেষ্টা করি যে প্রিন্সিপালটা কি হিট এবং ফায়ার প্রোটেকশনের জন্য, বলা হচ্ছে যে ফাইবারকে যখন আমরা কি করব যে হিট দিব, তো তিনটা বিষয় এখানে জড়িত আছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হিট, অক্সিজেন এবং সুইটেবল ফিল। তো কোন বস্তুতে তো এমনি এমনি আগুন ধরবে না, এখানে একটা ছোট চার্ট দেওয়া আছে কম্বুশন অফ ফাইবারের, বলা হচ্ছে যে অক্সিজেন এবং হিট দিলে সেটা কম্বুশন হবে, তারপর নন ফ্লামেবল গ্যাস সমূহ পাইরোলাইসিস হবে, ফাইবারে হিট দিলে পাইরোলাইসিস হওয়ার পর সেটা নন ফ্লামেবল গ্যাস হয়ে তারপর পুড়ে যাবে। তো এখানে কিছু কিছু বিষয় জানা দরকার আমাদের, যেমন টিপি যেটা বলা হচ্ছে পাইরোলাইসিস টেম্পারেচার, কম্বুশন টেম্পারেচার, আরো কিন্তু দুটো রয়েছে আমাদের সেগুলো। আহ আচ্ছা আমি এখানে চলে যাই সরাসরি, দেখো এখানে কয়েকটা টেম্পারেচার আমি যেটা বলতেছিলাম যে টেক্সটাইল র মেটেরিয়াল 2 তে আমরা পড়েছি, সেটা হচ্ছে প্রথমত টিজি তাই না, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, তারপর হচ্ছে যে টিএম মেল্টিং টেম্পারেচার, তারপর হচ্ছে যে টিপি পাইরোলাইসিস টেম্পারেচার, তারপর হচ্ছে টিসি কম্বুশন টেম্পারেচার বা ইগনিশন টেম্পারেচার, দুটাই বলতে পারি। তো দেখা টিজি বা মানে হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, যে সমস্ত ম্যাটেরিয়াল থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল সেই ক্ষেত্রে কিন্তু তাদের টিজি থাকে, অর্থাৎ তাপ দিলে তারা নরম হয়ে যায়, তারপরে তাদের টিএম মেল্টিং পয়েন্ট থাকে। আবার যারা থার্মোপ্লাস্টিক নয় থার্মোসেট তারা সরাসরি টিপি বা টিসি তে চলে যায়, যেমন কটন ফাইবার, কটন ফাইবারকে যদি আমি হাজারো তাপ দেই সেটা কিন্তু গলবে না তাই না, সেটা কিন্তু পুড়ে যাবে, পাইরোলাইসিস হবে, কম্বুশন হবে, পুড়ে যাবে। তো কোন একটা বস্তুতে যখন আমরা টেক্সটাইল ফাইবারে কি দেই, হিট দেই, তখন সেটা কি হয়, তার নরমাল যে টিজি আছে টিএম আছে সেটা অতিক্রম করে টিপি অতিক্রম করে, টিপি অতিক্রম করলে এখানে চেঞ্জ শুরু হবে, কেমিক্যাল চেঞ্জ। টিপিতে যখন চলে যাবে তখন পাইরোলাইসিস হবে, পাইরোলাইসিস হলে কি হবে, সে কিছু কেমিক্যালি মডিফাই হয়ে কিছু চার উৎপন্ন করবে, লিকুইড কনডেনসেন্ট গ্যাসের উৎপন্ন করছে, তার উৎপন্ন করছে। এগুলো কি জিনিস, বলা হচ্ছে যে লিকুইড কনডেন্স, বিভিন্ন প্রকার গ্যাস, লিকুইড এরকম টার্স, কিছু রেসিডিউ, নন ফ্লামেবল গ্যাসেস, অর্থাৎ এখানে দুই প্রকার গ্যাস উৎপন্ন হয়, একটা ফ্লামেবল গ্যাস একটা নন ফ্লামেবল গ্যাস। ফ্লামেবল গ্যাস কোনগুলি, যে গ্যাসগুলি আমার বস্তুটাকে পুড়তে সাহায্য করবে। দ্বিতীয়ত চার, কয়লা বা রেসিডিউ এ ধরনের যেটা থাকছে, এবং অক্সিজেনের সহায়তায়। এরপরে অক্সিজেনের সহায়তায় লিকুইড কনডেন্সেট থেকে যে ফ্লামেবল গ্যাসগুলি পাবে, সেই ফ্লামেবল গ্যাসগুলির সাথে
সহযোগে সেটা কম্বুশন ঘটবে, টিসি যেটা কম্বুশন টেম্পারেচারে পৌঁছাবে, তখন সেটা উৎপন্ন করবে নন ফ্লামেবল গ্যাস এবং হিট, এবং সেই সাথে আলো উৎপন্ন করবে, রেডিয়েশন। এই আলোটা এবং হিট কি করছে, পুনরায় আমার টেক্সটাইল ফাইবারকে উত্তপ্ত করছে। তো আলটিমেট ঘটনাটা কি, কি কি লাগতেছে, হিট লাগতেছে। হিট কি করতেছে, ফাইবারের টিপি টিসি অতিক্রম করাচ্ছে। হিটের যখন টিপি অতিক্রম করছে, হিটের ফলে তখন সেখান থেকে কিছু ফ্লামেবল গ্যাস তৈরি হচ্ছে। সেই ফ্লামেবল গ্যাস অক্সিজেনের সাথে মিলে, আরো হিটের সাথে মিলে কম্বুশনটা ঘটাচ্ছে। আবার কম্বুশন থেকে উৎপন্ন হচ্ছে হিট এবং লাইট। তো এরকমটা তোমরা লক্ষ্য করলে দেখবা যে যখন কোনো একটা চুলা ধরানো হয়, সেখানে যতই কাঁচা দেই না কেন, সেটাও কিন্তু পুড়ে যায়। কারণটা কি, এই হিটের কারণে। যে হিটটা যদি সেই লেভেলে হয়, তাহলে তখন কিন্তু এভাবে বার্নিংটা চলতে থাকে। এখন আমাদের কোশ্চিন হচ্ছে, আমরা যখন ফ্লেম প্রুফ বা ফ্লেম রেটার্ডেন্ট ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করছি, তখন কিন্তু আমাদের এই যে যে কোনো একটা স্টেজে আটকাতে হবে। অর্থাৎ বেশি দীর্ঘ সময় ধরে ফ্লেম প্রুফ রেসিস্ট্যান্ট যে ম্যাটেরিয়াল গুলো, মনে করো 2-3 ঘন্টা পর্যন্ত সেটাতে আগুন ধরবে না, যে ততক্ষণে ফায়ার ফাইটাররা চলে আসবে বা এরকম। তাহলে 2-3 ঘন্টা পর্যন্ত বস্তুটাকে টিকিয়ে রাখতে হবে। তাহলে আগুনটা ধরবে না কিভাবে, আগুনটা যে কোনো একটা প্রসেস বা যদি অক্সিজেন শূন্যতা হয় সেক্ষেত্রে আগুন ধরবে না। কিন্তু অক্সিজেন শূন্য তো আমরা করতে পারবো না, তাই না? তারপরে হিটটা যদি ফেব্রিকের সাথে উপরে সরাসরি তাহলে কিন্তু হবে না। দ্বিতীয়ত, এই ফ্লামেবল গ্যাসগুলো যদি কোনোভাবে উৎপন্ন না হয়, তাহলেও কিন্তু হবে না। ওকে, আগে একটু ইয়েতে যাই, পড়ি কি বলছে আমাদের। সো বলা হচ্ছে যে when heat is applied the fiber temperature increases until the pyrolysis temperature is reached. Okay, temperature টিপি পর্যন্ত, as the temperature of the fiber undergoes irreversible chemical change, অর্থাৎ পুনরায় ফিরে আসবে না, producing non flammable gases যেমন কার্বন ডাই অক্সাইড, water vapor and higher oxide nitrogen and sulfur and carbonaceous char, যেটা রেসিডিউ টার, মানে রেসিডিউ হিসেবে যে লিকুইড কনডেনসেটস এন্ড ফ্লামেবল গ্যাসেস, কিরকম কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, মেনি অক্সিডেবল অর্গানিজ মলিকুল, এগুলো উৎপন্ন করে। তো এগুলো যখন উৎপন্ন হচ্ছে, আরো যখন টেম্পারেচার বাড়ছে, অলসো pyrolysis and producing more flammable gases, char and flammable non-flammable gases, char এবং flammable gases, and eventually combustion temperature TC is achieved at the point the flammable gases combine with the oxygen in the process called combustion, which is gas present. তারা কিছু ফ্রি রেডিক্যালও কিন্তু উৎপন্ন করে। This reaction are highly exothermic and produce large amount of heat. Exothermic মানে কি, সেটা তাপ উৎপন্ন করবে, heat and light, and the heat is generated by the combustion process provided the additional thermal energy needed to continue the pyrolysis of the fiber and thereby supply one more flammable gases for the combustion preparing of reaction and burning of textile determined. আমরা বনে দাবানল হয় না, দাবানল, দাবানলটা কিভাবে হয়, মনে করো শুকনো গাছে গাছে যখন ঘর্ষণ হয়, তখন কিন্তু আগুন, ওই ঘর্ষণ হলে হিট উৎপন্ন হয়, হিট হলে সেখানে আগুন ধরে যায়, তখন কিন্তু বনের কাঁচা আর শুকনো নাই, সবই পুড়ে যায়। ঘটনাটা কিন্তু সেটাই, সেটাই বলার চেষ্টা করছি। তাহলে কি হচ্ছে, যখন টেক্সটাইল মেটেরিয়ালটাতে সর্বপ্রথম হিট দেওয়া হবে, তখন সেটা টিজি যদি থার্মোপ্লাস্টিক ফাইবার হয়, সেগুলো তো আগেই গলে যাবে, লেপ্টে যাবে, থ্রিজি টিএম অতিক্রম করে সাধারণত তারপর টিপিতে চলে যাবে। পাইরোলাইসিস টেম্পারেচারে গেলে সাধারণত তাদের কিছু কেমিক্যাল চেঞ্জ হয়, যার কারণে সেটা ইরিভার্সিবল কেমিক্যাল চেঞ্জ হলে তারা কি উৎপন্ন করবে, লিকুইড কনডেনসেট স্টার্চ। লিকুইড কনডেনসেটস এর ভিতরে বিভিন্ন প্রকার ফ্লামেবল গ্যাস রয়েছে, যেগুলো আগুন জ্বালাতে সাহায্য করে। নন ফ্লামেবল গ্যাসেস রয়েছে, যেখানে ফ্লামেবল গ্যাসের পরিমাণটা বেশি, এবং কিছু চার বা কার্বন রেসিডিউ যেটা থাকে। এখন এই ফ্লামেবল গ্যাস এবং অক্সিজেনের সাথে মিশে এই যে ফাইবারটা রয়েছে বা ফেব্রিক, সেটা আগুন ধরে যায় বা কম্বুশন টেম্পারেচারে পৌঁছে যায়। কম্বুশন টেম্পারেচারে পৌঁছে গেলে সেটা বার্ন হবে, বার্ন হলে সেখান থেকে হিট উৎপন্ন হবে এবং নন ফ্লামেবল গ্যাস উৎপন্ন হবে। এই হিট কি করছে, তার অবস্থিত বা তার আশেপাশে যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে হিট করছে, এবং সেটারও আস্তে আস্তে টিপি বা টিসি অতিক্রম করে আগুনটা কন্টিনিউ চলতে থাকতেছে। আগুনটা কখন নিভে যায়, যখন এই হিটটা বাইরে সারাউন্ডিংস এ ছড়িয়ে পড়ে এবং মেটেরিয়ালটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করতে পারে না, তখন এটা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা এখন মেকানিজমটা বুঝলাম যে কিভাবে মেটেরিয়ালটা কি হচ্ছে, যে গরম হচ্ছে এবং সেই সাথে সেটা আগুনটাকে ধরাচ্ছে। তাহলে এখন যে কোনো একটা প্রসেস যদি আমরা এখান থেকে আলাদা করি বা কোনো একটা স্টেজকে যদি ঘটতে না দিই, তাহলে কিন্তু আমাদের
ইয়েটা হবে, অর্থাৎ ফ্ল্যাম রেসিস্টেন্সটি আসবে। তো একই সাথে যে হিট, সেটাও কিন্তু টেক্সটাইলের ড্যামেজ ঘটাচ্ছে, যেটা এই কথাগুলো একটু আগেই বললাম, যে সবটা মিলেই কিন্তু এই কম্বুশনটা ঘটছে। ওকে, এখানে কিছু ফাইবারের যেটা দেওয়া আছে, টিজি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, বিশেষ করে আমরা জানি পলিস্টার ডাইং এর ক্ষেত্রে তার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার 70 থেকে 120 পর্যন্ত হয়ে থাকে। আবার টিপি বা মেল্টিং টেম্পারেচার 250। তো এখানে 55 অনেকগুলোই দেওয়া আছে, যেমন উল, কটন, ভিসকস, এদের কিন্তু টিজি বা টিএম নাই, কারণ এরা সরাসরি পাইরোলাইসিস হয়। উল, কটনকে তুমি যদি সারাদিন হিট দাও কিন্তু গলবে না বা নরম হবে না, তাই না, পুড়ে যাবে। একইভাবে নাইলন, যেগুলো ম্যানমেড ফাইবার, নাইলন, সিক্স পলিয়েস্টার, অ্যাক্রাইলিক, পলিপ্রপিলিন, মোডা অ্যাক্রাইলিক, পিভিসি, মেটা, অ্যারামিড, নোমেক্স, প্যারা অ্যারামিড, দেখো প্রত্যেকটার প্যারা অ্যারামিডের কেবলারে কি যে 340 ডিগ্রি সেন্টিগ্রেড মেল্টিং টেম্পারেচার, 560, টিপি 590, 550, তাহলে মোটামুটি আমাদের যে টেম্পারেচার গুলো বা অগ্নিকাণ্ড গুলো হয়ে থাকে সেখানে 100 ডিগ্রি অর মোর, 150 ডিগ্রি, 200 ডিগ্রি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যারামিড বা এগুলো দিয়ে তৈরি করতে পারি। এখান থেকে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কোনটা দিয়ে আমরা কিন্তু আমাদের ইয়েটা তৈরি করতে পারবো, অর্থাৎ ফ্লেমেবল টেক্সটাইলটা। এখানে যেমন উল 245 পাইরোলাইসিস টেম্পারেচার, কটন 350, ভিসকস 350, ঠিক আছে। টিসি যেটা ইগনিশন টেম্পারেচার, কততে আগুন ধরবে, উলে কিন্তু আগুন পরে ধরে 570, 600 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এর পাশে আরেকটা কথা আছে যে এলওআই বা ভলিউম পার্সেন্টেজ, এটা মানে হচ্ছে কতটুকু অক্সিজেন লাগবে সেটাকে পুড়ে যেতে। তাহলে যেই বস্তুটাকে যত বেশি অক্সিজেন লাগবে পুড়তে, তাহলে সেই পরিমাণ অক্সিজেনের সরবরাহ না থাকলে সেটা পুড়বে না বা কম পুড়বে। ওকে, এই চারটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন যেটা দরকার যে লিমিটিং অক্সিজেন ইন্ডেক্সটা কি বলা আছে, লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স ইজ দ্য মিনিমাম কনসেন্ট্রেশন অফ অক্সিজেন এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ দ্যাট উইল সাপোর্ট দ্য কম্বুশন অফ এ পলিমার বা ফাইবার। একটা ফাইবারকে পুরাতে মিনিমাম যে পরিমাণ অক্সিজেনটা লাগে সেটাকে বলা হচ্ছে লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স। এই যে পাশের চার্টে যে ছবি ইয়েগুলো দেওয়া আছে, যেমন উলের ক্ষেত্রে 25, ভিসকসের ক্ষেত্রে 18.9, প্যারা অ্যারামিডের ক্ষেত্রে 29, তার মানে কি, তার মানে হচ্ছে যে মিনিমাম 25% অক্সিজেন লাগবে উলকে পোড়াতে, মিনিমাম 29% লাগবে। তাহলে কি, যেখানে অক্সিজেন বেশি লাগবে সেটা ধীরে ধীরে পুড়বে, তাই না। ওকে, so it is measured by passing a mixture of oxygen and nitrogen over a burning specimen and reducing the oxygen level until the critical is reached. ওই স্যাম্পল একটা ক্লোজ টিউবে গ্লাস সিলিন্ডার স্যাম্পল দেখতে পাচ্ছি, পোড়াবো, কি পরিমাণ অক্সিজেন লাগছে সেটা মেজার করব। ওকে, এরপরে আসি আমরা রুটস অফ অ্যাচিভিং ফায়ার এন্ড হিট প্রোটেকশন। ফায়ার এবং হিট প্রোটেকশনের জন্য রুটটা কি, প্রথমত দুটা রুট। প্রথম রুট হচ্ছে যে নন থার্মোপ্লাস্টিক ফাইবার, অ্যাকচুয়ালি ন্যাচারাল অকারিং পলিমার, অর্থাৎ যারা বলবো যে নন ফ্লামেবল, যেমন কটন, ভিসকস, উল, এরা নর্মালি ইনহেরেন্টলি বা নর্মালি নন ফ্লামেবল, এবং একই সাথে এটার উপর কিছু ফিনিশ দিয়ে আমরা নন ফ্লেমেবল করতে পারি, নন ফ্লামেবল বা ফ্লেম রিটার্ডেন্ট করতে পারি। দ্বিতীয়ত, সকল প্রকার ফাইবার যারা ইনহেরেন্টলি হিট এবং কম্বশন রেসিস্টেন্স, অর্থাৎ জন্ম থেকেই। প্রথমত দেখো, আমাদের যে নর্মাল ফাইবার গুলি রয়েছে সেটার সাথে যখন আমরা ফিনিশ দিচ্ছি, একটা ফিনিশ একটা কথা, দুটো টার্ম। একটা হচ্ছে নর্মাল ফাইবারের উপর যখন আমরা ফিনিশ দিচ্ছি সেটা একটা কথা, দ্বিতীয় টার্ম যখন এরকম কিছু ফাইবার জন্ম থেকেই আছে যারা আগুন লাগে না, এ ধরনের। So second includes all fibers inherently heat resistance with TG values largely in excess 200 degree centigrade, অর্থাৎ যাদের TG 200 degree centigrade এর উপরে, and which considentally acceptable levels of flame retardancy and hence inherently ভিতরে কেমন কেমন, যেমন এরামিড, মোডা অ্যাক্রাইলিক, পলিবেনজোমাইডোজল, পিবিআই, প্যানক্স, সেমিকার্বন, ফেনোলিক অ্যাসবেস্টস, সিরামিক, এগুলো হচ্ছে জন্ম থেকেই ইনহারেন্ট, অর্থাৎ সরাসরি এগুলো ইউজ করা যাবে। আর কটন, ভিসকস, উল, এগুলোকে সাধারণত মডিফাই করে বা অন্য কোনো মডিফিকেশন করে আমরা ফ্লেম হিট ফায়ার প্রোটেকশন করতে পারি। ওকে, তাহলে চলো থার্মোসেট পলিমারিক ফাইবার, থার্মোসেট এবং থার্মোপ্লাস্টিক পলিমারের ভিতরে কিছু পার্থক্য রয়েছে। যেমনটা হচ্ছে যে থার্মোসেট যে পলিমারটা সেটা হচ্ছে কি যে এটার, অর্থাৎ
থার্মোপ্লাস্টিক আর থার্মোসেট, প্লাস্টিকটা হচ্ছে যে গলে যাবে, যেমন একটা কলম বা একটা পলিস্টার, এটাকে তাপ দিলে গলবে, আরো তাপ দিলে নরম হবে, তাপ দিলে আরো তাপ দিলে গলে যাবে। বাট একটা থার্মোসেট পলিমার সেটা কি, এ ধরনের কোনো কিন্তু তার টিজি এবং টিএম নাই, সে সরাসরি পাইরোলাইসিস হয়ে যাবে, যেমন কটন। সো থার্মোসেট পলিমারিক ফাইবারের ক্ষেত্রে কি ধরনের, আমরা বুঝতে পারছি তো থার্মোসেট কোনগুলি, অর্থাৎ যেগুলো তাপ দিলে গলবে না, তাপ দিলে নরম হবে না, সরাসরি পুড়ে যাবে বা পাইরোলাইসিস হবে, এই ধরনের ফাইবার গুলো। যেমন পলিস্টার হচ্ছে একটা থার্মোপ্লাস্টিক ফাইবার, আর পলি যদি বলি কটন, কটন হচ্ছে একটা থার্মোসেট পলিমার। কিভাবে বলা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত যে সমস্ত এজেন্ট গুলি ইউজ করি এই ট্রিটমেন্ট করার জন্য, যেমন টাইপিফাইড বাই দ্য মেলামাইন ফর্মালডিহাইড ফাইবার, অর্থাৎ মেলামাইন ফর্মালডিহাইড ফাইবার, যেটাকে আমরা বেসোফিল বলা হচ্ছে বা বেএসএফ বলা হচ্ছে মার্কেটে, এন্ড দ্য ফেনল ফর্মালডিহাইড নভোলয়েড ফাইবার, ক্যানল বলা হচ্ছে ফেভ, মানে বাণিজ্যিক নাম, মার্কেটিং নাম। দে আর কমন দ্যাট হোয়েন উই হিটেড কন্টিনিউ পলিমার cross-linked and thermally degrade to current char and replicas. This induce of the both basophil and canal thermal is introduce fire blocking barriers. তো এটা যখন তাপ পাবে তখন কি হবে, এটার ভিতরে ইয়ে হবে, অর্থাৎ কি বলবো, যে এটা চার উৎপন্ন করবে, অর্থাৎ কয়লা, সহজ উদাহরণ একটা দেই, কয়লাতে বাসে যখন আগুন জ্বালাবো, জ্বালানোর পর পুড়ে যাবে, তখন কয়লাটা থাকবে। তো সেই কয়লাটা কিন্তু আগুন, আমরা ওই যে ইয়ে করি না, বারবিকিউ করি না, যে কয়লায় তাপ দিয়ে দিয়ে সেটা কিন্তু জ্বালাই, আবার সেটা থেকে যায়। তো বলা হচ্ছে এই ধরনের চার যখন ফর্ম করবে, এই চার বা কয়লা বা এই ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো কিন্তু এই হিটটাকে বা আগুনটাকে ধরতে দিবে না। সো থার্মোসেট পলিমারিক ফাইবারের ভিতরে আমরা মেলামাইন ফর্মালডিহাইড এবং নভোলয়েড ফেনল ফর্মালডিহাইড এগুলোর ট্রিটমেন্ট করতে পারি। অ্যান্ড অ্যারামিড এন্ড অ্যারামিড ফ্যামিলিজ, সবচেয়ে বেশি যেটা ফ্ল্যাম রিটার্ডেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটাই কিন্তু হচ্ছে অ্যারামিড এবং অ্যারামিড ফ্যামিলি। আমরা ওই যে পড়েছি না, অ্যারামিড ফাইবার, কেভলার, নোমেক্স পড়েছি না, সেই টেক্সটাইল র মেটেরিয়াল টু সেই ফাইবার গুলিকে আমরা বোঝাচ্ছি। বলা হচ্ছে দিস গ্রুপ ইজ পারহ্যাপস দ্য বেস্ট নোন এন্ড এক্সপ্লয়েটেড ইন ইনহ্যান্ডলি হিট এন্ড ফ্লেম রেজিস্ট্যান্স। 1960 সাল থেকে এটা ব্যবহার হয়ে আছে, এবং এটার প্রত্যেকটার প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, এবং শর্ট টার্ম এক্সপোজার এন্ড হাই লেভেল ইন ফ্লেম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অন্যতম প্রতিকৃত বা উদাহরণ বলতে পারি। তো এই ধরনের কিছু নাম এখানে দেখা যাচ্ছে, যেমন ডিউপন্টের নোমেক্স, কোনেক্স টেনজিনের এপাইল ইউটিটিকা, ফেনোলিয়ান রাশিয়া, এই ধরনের বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশের ফাইবার তৈরি করেছে এবং তাদের বাণিজ্যিক নাম দিয়েছে, কিন্তু আলটিমেট যে বস্তুগুলি সেগুলো কিন্তু মেটা অ্যারামিড এবং প্যারা অ্যারামিডস। এই মেটা এবং প্যারা কোথা থেকে আসলো, আমরা নিশ্চয়ই কেমিস্ট্রি পড়েছি, বেনজিনের মেটা এবং প্যারা পজিশন থেকে নাম দুটো হয়েছে মেটা এবং প্যারা। ওকে, এরপরে পলিবেনজাইল গ্রুপ, বিভিন্ন প্রকার পলিবেনজাইল গ্রুপ যুক্ত হয়ে আমাদের ফেব্রিকটাকে ফ্লেম রিটার্ডেন্ট এবং হিট রিটার্ডেন্ট করা যেতে পারে। এখানে দুইটা কমনলি অ্যাভেলেবল কেমিক্যাল রয়েছে, যেটা গুলো বলা হচ্ছে পলিবেনজোডোমাইজল অর্থাৎ পিবিআই, যেটা ক্লিননেস কর্পোরেশনের, আর দ্বিতীয় ফুল কেমিক্যাল নাম হচ্ছে যেটা পলি 2,2-M ফিনাইল 5,5 বাইডেনজোমাইডাজল। ওকে, এটা একটা কেমিক্যাল, আর একটা হচ্ছে পলিবেনজোক্সল, যেটাকে জাইলন নামে পরিচিত, একটা পিবি আর একটা হচ্ছে জাইলন, এই দুটো কিন্তু মোস্টলি ব্যবহার করা হয়। এছাড়াও এগুলো ছাড়াও যেটা প্যারাবেনজোনাইজেশন রয়েছে, পিবিও রয়েছে, ঠিক আছে, পিবিআই এগুলো রয়েছে আমাদের। আবার এটার ক্ষেত্রে যে পিবিআই গোল্ড, যেটা এটাকে আবার ডাইংও করা যায়, ঠিক আছে, উইথ গোল্ড কালার, এবং ব্ল্যান্ডও করা যায়, পিবিআই এবং কেভলারের সাথে প্লেট 60-40 ব্ল্যান্ড করতে পারি। তো এই হচ্ছে পলিবেনজাইল গ্রুপ। তাহলে কি গ্রুপ পেলাম, নরমাল ফাইবার, অ্যারামিড এন্ড অ্যারামিড ফ্যামিলিজ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের পলিবেনজো বেনজাইল গ্রুপ, তৃতীয়ত আমরা বলবো সেমি কার্বন, অর্থাৎ কার্বন যেগুলো রয়েছে সেমি কার্বন ইনক্লুড হুইচ স্ট্রাকচার ইজ এসেনশিয়াল কার্বন হোয়াইল দ্য অ্যাকসেপ্টেবল টেক্সটাইল প্রপার্টিজ, কেটে গেলে আবার জয়েন করব, আনলাইক ট্রু কার্বন ফাইবারস। তো এই কার্বন ফাইবার গুলো কিন্তু সাধারণত আগুন প্রতিরোধী হয়ে থাকে এবং হিট প্রতিরোধী হয়ে থাকে। এগুলো বিভিন্ন প্রকার নাম রয়েছে, যেমন সিলো সিলিয়ক্স, যেটা ক্লিননেসের, গ্রাফিল ও, তারপর হচ্ছে পাইরন, এগুলো সবই বাণিজ্যিক নাম যেগুলো সাধারণত পাওয়া যায়, এবং এটা দিয়ে আমরা ফ্লেম রেসিস্ট্যান্স তৈরি করা হয়। এরপরে রয়েছে ব্লেন্ডস উইথ হাই পারফরমেন্স অর্গানিক ফাইবার। তো
যে সমস্ত হাই পারফরমেন্স অর্গানিক ফাইবার গুলো বললাম সেগুলোর একটা আরেকটার সাথে ব্লেন্ডিং মিক্সিং এর মাধ্যমে কিন্তু আমরা এই ফ্লেম রিটার্ডেন্সিটা অর্জন করতে পারি। এরপরে বলা হচ্ছে যে এফআর ভিসকস, বা এফআর শুধু ভিসকসই নয়, এফআর এরকম অনেকগুলো এফআর এর লিস্ট আমরা প্রথমে দেখেছি। সিদ্দিকুর বলো, সিদ্দিকুর কিছু বলবে? স্যার, জি স্যার, জি স্যার, স্যার ক্লাস টেস্ট সম্পর্কে আবার একটু বলিয়েন, ক্লাস টেস্ট কারণ সম্পর্কে হ্যাঁ অনেকেই আমরা পরে আবার জয়েন করি, জয়েন করে আবার বলছি, ঠিক আছে? খেটে যাবে জি স্যার। এখনই, আবার বলি। তো এই এফআর ভিসকস, এফআর যেটা বলছি যে এফআর ভিসকস শুধু ম্যানমেড সেলুলোজিক ফাইবার যেটা রিটার্ডেন্ট করছে কিভাবে, যে এফআর এডিটিভস বা এফআর লাইক কি কি যুক্ত হয়, সেটা হচ্ছে ফসফরাস এবং সালফার স্পিনিং বাতে যখন আমরা দিচ্ছি, অর্থাৎ ডোপে দিচ্ছি এবং তারপর স্পিনিং করছি, তখন সেটাকে আমরা এ ধরনের এফআর ভিসকস বলছি, বা যেটা বানাই সেটার কথা বলছি। কিভাবে আমরা সবার ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচারিংটা মনে আসে। সহজ ভাবে যদি বলি, মনে করো আমি এখন জিলেপি খাবো, তাহলে সেই জিলাপি তো লাল, কি মানে জিলেপির কালার যেটা সেটাই হয়ে থাকে। এখন বলা হচ্ছে সেই জিলেপির ঘোলে যদি আমি কালার যোগ করি, লাল কালার, নীল কালার, তাহলে কি আমার জিলেপি গুলো লাল নীল হবে? তো এখন আমরা যখন ম্যানমেড ফাইবার তৈরি করব, সেই ম্যানমেড ফাইবারের যে ডোটা রয়েছে, অর্থাৎ ঘোলটা